নয়। আমরা পরাধীন, অথচ বাবু আনা চলছে। এর বিরুদ্ধে তিনি কুঠারাঘাত করেছিলেন। হাস্যরস চলতি ভাষা ব্যবহারের নৈপুণ্য, খুব হাসির মধ্যে দিয়ে তিনি বিষয়টাকে তুলে ধরেছিলেন। জীবন ও জগৎ দেখাবার এই যে অসাধারণ দৃষ্টিভঙ্গি, সব মিলিয়ে বাংলা সাহিত্যের এক অসামান্য গ্রন্থে পরিণত হয়েছিল কুতুম প্যাঁচার নকশা। এবার আমাদের আলোচনায় আসবে সাহিত্য, আর যে সাহিত্যের নাম নীলদর্পণ। সাময়িক পত্র ও সংবাদপত্র নিয়ে আলোচনা করছিলাম। সিপাহী বিদ্রোহের কিছু সময় পরে 1860 খ্রিস্টাব্দে ঢাকা থেকে প্রকাশিত হয় দীনবন্ধু মিত্রের নাটক নীলদর্পণ। নীল চাষ এবং নীলকরদের অত্যাচারের বাংলার সমাজ জীবন যে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছিল, নীলদর্পণ নাটকে তার মর্মান্তিক চিত্র ফুটে উঠেছে। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকে নীলকর সাহেবদের অনাচার অত্যাচারের এই কাহিনী সুনিপুণভাবে ব্যক্ত হয়েছে। এই নাটকে প্রথম অভিনয় হয়, অর্থাৎ এই নাটক প্রথম অভিনীত হয় ঢাকায়। কলকাতার বিখ্যাত ন্যাশনাল থিয়েটারের শুভ সূচনা হয় এই নীলদর্পণ নাটক দিয়েই। মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন এবং এটি প্রচারের দায়িত্ব গ্রহণ করেন কলকাতা সেন্ট পল স্কুলের প্রাক্তন অধ্যক্ষ ইংরেজ ধর্মযাজক জেমস লং সাহেব, যিনি এই ইংরেজি অনুবাদ গ্রন্থের প্রকাশক ছিলেন। ক্ষুব্ধ নীলকর সাহেবরা লং সাহেবের বিরুদ্ধে মানহানির মামলা করেন এবং বিচারে তার 1000 টাকা জরিমানা হয়, 1 মাস কারাদণ্ড। সাহিত্যের পর এবার আমরা আলোচনা করব আবার আরেকটা সংবাদপত্র নিয়ে, যার নাম গ্রামবার্তা প্রকাশিকা।